স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, আমি তাহলে শুরু করি। আজকে লেকচার 5 আমি পড়ানো শুরু করছি। টপিকটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের মেকানিক্যাল প্রপার্টি কি ধরনের, কি প্রপার্টি আছে, কোনগুলো কিরকম, সেগুলো সম্পর্কে আইডিয়া পাবা। আগে লেকচারগুলোতে তো আমি বলছিলাম যে কি ধরা হয় যে ম্যাটেরিয়ালস এর সবচেয়ে ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি, অ্যাটম দিয়ে তৈরি। এখন প্রথম ফ্যাক্টর হচ্ছে কি অ্যাটম কি ধরনের অ্যাটম, তার উপর তো আবার অবশ্যই ডিপেন্ড করবে যে যদি অ্যাটম ডিফারেন্ট হয় তো ম্যাটেরিয়াল তো ডিফারেন্টই হয়ে যাবে। আমার কোনো অ্যাটম একই, তখন সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে কি যে অ্যাটম গুলোর মধ্যে বন্ড কেমন। আর গত ক্লাসে 4 নম্বর লেকচারে আমি বলছিলাম যে যদি বন্ড একই হয় তারপরেও অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট কেমন তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রপার্টি ভ্যারি করবে। আর যে অনেকগুলো ফ্যাক্টর আছে কিসের উপর প্রপার্টি ডিপেন্ড করে সেগুলো তো বলা হয়ে গেছে। তো আজকে আমি মেকানিক্যাল প্রপার্টি শুরু করছি। তো মেকানিক্যাল প্রপার্টিটা কিন্তু সব যত ধরনের প্রপার্টি আছে তার মধ্যে মেকানিক্যাল প্রপার্টিটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আসলে কি যে মেকানিক্যাল লোড পড়েই যে কোনো সিস্টেম আমরা তুমি যেখানে যাও না কেন দেখা যায় মেকানিক্যাল লোড কম বেশি থাকেই। আবার অনেক সময় দেখা যায় যে মেকানিক্যাল লোডটা হয়তো ইম্পর্টেন্ট না, অন্য অন্য একটা প্রপার্টি ইম্পর্টেন্ট, তারপরে কিন্তু মেকানিক্যাল প্রপার্টি কিছুটা থাকতেই হয় যে সব মেটেরিয়ালস। এই জন্য মেকানিক্যাল প্রপার্টি সম্পর্কে একটু জানা সবার দরকার। অনেকগুলো ধরনের মেকানিক্যাল প্রপার্টি আছে, যেমন এখানে কয়েকটা নাম লেখা আছে: স্ট্রেংথ, ডাক্টিলিটি, স্টিফনেস, টাফনেস, হার্ডনেস। এগুলো সবই আমি এই লেকচার বলতে বলতে এগুলো সবগুলো বলে ফেলবো। কাজে এই মেকানিক্যাল প্রপার্টি জানা অবশ্যই দরকার এই কারণেই, কারণ কি আসলে কি যেখানে কোনো কোনো ক্ষেত্রে তো মেকানিক্যাল প্রপার্টি বেশি ইম্পর্টেন্ট জরুরি, কারণ অনেক বেশিরভাগ ক্ষেত্রে কি যদিও মেকানিক্যাল প্রপার্টি জরুরি না হলেও দেখা যায় কি অন্য প্রপার্টি, যেমন একটা উদাহরণ দেওয়া আছে, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে ইলেকট্রনিক প্রপার্টি ইম্পর্টেন্ট, কিন্তু তারপরেও দেখা যায় কি যে পার্টটা ইলেকট্রনিক প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট তারও কিন্তু কিছু কিছু মেকানিক্যাল প্রপার্টি থাকা দরকার আছে। এই জন্যই মেকানিক্যাল প্রপার্টি গুলো খুব ইম্পর্টেন্ট। এখন আমি শুরু করছি। কতগুলো মেকানিক্যাল প্রপার্টির নাম দেওয়া আছে, এগুলো আমি এখন এখানে এই স্লাইডে বলবো না, পরে আমি বললে বরং সুবিধা হবে। যেমন টেন্সার স্ট্রেংথ শুনতে হয়তো বা শুনেছো, ইল স্ট্রেংথ, ডাক্টিলিটি, স্টিফনেস, হার্ডনেস, এইসব। তোমাদের ল্যাবে কি কোনো মেকানিক্যাল টেস্ট করছো তোমরা এই পর্যন্ত? তোমাদের একটা ল্যাব আছে, ল্যাবটা কি শুরু হয়েছে? হ্যাঁ, তোমাদের কি ল্যাব শুরু করেছো মেকানিক্যাল? এইটা 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 একটা ল্যাব আছে না এইটার সাথে, থিওরির সাথে? হার্ডনেস টেস্টের টাইপ করেছি। শুধু হার্ডনেস করেছো, অন্য কোনো টেন্সার বা কিছু এখনো করনি? না এই স্যার। স্টাইলগুলো একটু দেখো যে মেকানিক্যাল লোড তো অনেক ধরনেরই হবে। যেমন এখানে চারটা চারটা টাইপের কথা লেখা আছে। প্রথমটা দেখো কি দুই পাশ থেকে টান দিচ্ছে, পুল করছে। একটা সিলিন্ডার আছে, এটাকে দুই পাশ থেকে টান দিচ্ছে। টান দিলে কি হচ্ছে আসলে দেখো, ছবি দেখো তো, ডায়ামিটার কি হচ্ছে আস্তে 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 ছোট হচ্ছে, লেন্থ আস্তে আস্তে বড় হচ্ছে, কারণ দুই পাশ থেকে টান দিচ্ছে। এটাকে বলে হচ্ছে পুলিং, বা অনেক সময় এটা টেনসাইল, কমনলি এটাকে টেনসাইল বলে। সেকেন্ডটা দেখো কি করছে, একটা সিলিন্ডার দুই পাশ থেকে চাপ দিচ্ছে, স্কুইজ করছে। স্কুইজ করলে কি হচ্ছে, লেন্থ কমে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু কি এরিয়া বাড়ছে। এরকম স্কুইজ করলে একে বলা হচ্ছে কম্প্রেশন লোড। তো 3 নম্বরটায় দেখো কেমন লোড। একটা রেক্টাঙ্গেল স্যাম্পল, দুই সার্ফেসে কিন্তু একই লোড কাজ করছে, তো ডিরেকশন কিন্তু ভিন্ন। এরকম লোড হলে এটাকে বলছে কি স্লাইডিং। আরেকটা আছে দেখো এখানে, একটা সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন, এখানে এখানে কি লোড দিচ্ছে, এটা কি হচ্ছে দেখো, কেউ বলো দেখি কি এটা কিরকম লোড। যে এই লোডটার নাম কি তোমরা কেউ জানো? এই যে মনে করো যেখানে স্লাইডিং হচ্ছে, এখানে এটা কি ধরনের লোড যদি দুই সার্ফেসে ভিন্ন ডিরেকশনে কাজ করে? এটা তো প্রথমত টেনসাইল, পরে কম্প্রেশন। এটা কি কি জানো যে এটা কি ধরনের লোড? যদি এরকম দুই সারফেসে কাজ করে অপোজিট ডিরেকশন, তাহলে এটাকে কি বলে? না স্যার। যেটা হচ্ছে শেয়ার ফোর্স, নাম শুনছো? শেয়ার ফোর্সের নাম শুনো জি নাই? স্যার। জি স্যার। হ্যাঁ, তো এই ধর এগুলাকে শেয়ার ফোর্স বলে। যদি কোনো একটা লোড মানে কোনো একটা ম্যাটেরিয়াল বা কোনো একটা কোনো কিছু দুই সারফেস কাজ করে অপোজিট ডিরেকশনে, সেটাকে বলছে শেয়ার। এখানে শেয়ারের মাধ্যমে কি হচ্ছে, স্লাইড হচ্ছে, এটা এখান থেকে আজকে কি স্লাইডিং করে এদিকে চলে যাচ্ছে। তো এখানেও কিন্তু দেখো শেয়ার ফোর্স, এই ডিরেকশন একদিকে, এই ডিরেকশন আরেক দিকে, দুইটা কিন্তু একই ভ্যালু। এটাও শেয়ার লোড, কিন্তু শেয়ার লোডের মাধ্যমে এখানে কি হচ্ছে, টুইস্টিং হচ্ছে। টুইস্ট তো বুঝো, টুইস্ট এই শব্দটা শুনছো না? টুইস্ট কেমন, এবং পেঁচিয়ে যাবে না? তাহলে কি সবগুলা কিন্তু কি মেকানিক্যাল লোডের টাইপ। মেকানিক্যাল লোড দিলে তোমার করে এটা একটা সিলিন্ডার, তুমি লোড দিচ্ছ, টান দিচ্ছ, কি হচ্ছে এই ক্ষেত্রে কি হচ্ছে, লেন্থ বাড়ছে, ডায়ামিটার আস্তে 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 কমছে। কমতে কমতে দেখা যাবে কি আর এক সময় এরকম হবে যে দেখো এরকম হবে এক সময়, আস্তে 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 কি হবে, ডায়ামিটারটা কমতে থাকবে। কমতে কমতে যদি একদম চিকন হয়ে যায় তখন কি হবে, এই স্যাম্পলটা কি হবে,
এক সময় মনে করো ডামিটা কমছে কমছে এক পর্যন্ত একদম চিকন হয়ে গেল, তখন সে লোডিং পাবে, সে কি হবে এখান থেকে ছিঁড়ে যাবে। এই ছিঁড়ে যাওয়াকে বলা হচ্ছে ফ্র্যাকচার। নাম শুনছো কখনো ফ্র্যাকচার? না বুঝতে পারলে কিন্তু বলতে হবে, তুমি যদি রেসপন্স না করো তাহলে কিন্তু আমি 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 মনে করবো যে তোমরা বুঝতে পারছো আর কি। তাহলে এই লোড গুলাকে বোঝা গেল, 4 ধরনের লোড। ইয়েস স্যার। সেইবার দেখো যে তুমি লোড যখন দিবা, যে কোনো ম্যাটেরিয়াল যদি মেকানিক্যাল লোড দাও, এক সময় কি হবে, ডিফর্মেশন শুরু হবে। ডিফর্মেশন মানে কি, তার ডাইমেনশন চেঞ্জ হওয়া। এটা তোমার এই শব্দটা মানে সবাই পরিচিত, ডিফর্মেশন। তাহলে তুমি ইয়েস মেকানিক্যাল স্যার। মেকানিক্যাল লোড দিবা, এই ডিফর্মেশন হবে। ডিফর্মেশন আবার 2 ধরনের, একটা বল ইলাস্টিক ডিফর্মেশন, একটা হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন। এই ছবিটা একটু দেখো, যে মনে করো যে প্রথমে লোড দাও নাই, অ্যাটম গুলো দেখো কেমন আছে, এখন লোড দিয়েছো কি হয়েছে, প্রথম থেকে সেকেন্ড ছবির পার্থক্য কি? যেদিকে যেদিকে টান দিচ্ছ সেদিকে কি হচ্ছে, একটুখানি বড় বড় হচ্ছে না? যেমন আগে ছিল এখানে, এখন কি এই ডেলটা বড় হয়ে এখানে আসছে। অ্যাটম গুলা কি হয়েছে দেখো, একটু দূরে দূরে চলে আসছে না? তা আবার কি তুমি এখন এই অবস্থা আবার লোড ছেড়ে দাও, দেখা যাবে কি এরা কিন্তু আগের জায়গায় চলে আসছে, এই যেরকম ছিল সেরকমই চলে গেছে। আর যখন কোনো ম্যাটেরিয়াল অল্প ধরনের অল্প লোড দেওয়া হয়, খুব বেশি না, তখন ডিফর্মেশন হয়, কিন্তু কি লোড ছেড়ে দিলে কি সে কি করছে, আবার আগের জায়গায় চলে আসতেছে। যদি এরকম ডিফর্মেশন হয়, এটাকে বলা হচ্ছে ইলাস্টিক ডিফর্মেশন। কারণ কি, এ কি করছে, লম্বা হচ্ছে কিন্তু আবার কি ডিফর্ম হচ্ছে, কিন্তু আবার লোড ছেড়ে দিলে কি হচ্ছে, আগের জায়গায় চলে যাচ্ছে। এই ধরনের ডিফর্মেশনকে বলছে ইলাস্টিক ডিফর্মেশন। এটা এটা রিভার্সিবল। কারণ কি, তো বলো দেখি কেন রিভার্সিবল বলছে, বলো। স্যার লোড রিমুভ করলে তো পূর্বের অবস্থায় ফেরত চলে যাচ্ছে, তাই এই হ্যাঁ, কারণে রিভার্সিবল বলা হচ্ছে। এটা রিভার্সিবল বলছে, ঠিক আছে। এটা রিভার্সিবল বলছে, আমি এটাকে, এটার নাম, মেন নাম হচ্ছে ইলাস্টিক ডিফর্মেশন। এটা লিনিয়ারও হয় আবার নন লিনিয়ারও হয়, মানে এরকম স্ট্রেট লাইন বরাবর সে বাড়তে পারে, মানে লোড বাড়লে তার সাথে সাথে এটা তো এফ তো লোড, আর এই এদিকে এক্স অ্যাক্সিস হচ্ছে কি তার যে ডিফর্মেশন হচ্ছে সেটা। ইলাস্টিক ডিফর্মেশন কখন এরকম লিনিয়ারও হয়, কখন নন লিনিয়ারও হয়। তাহলে ইলাস্টিক ডিফর্মেশন হবে কখন, যখন লোড অনেক কম। এরপর দেখো প্লাস্টিক ডিফর্মেশন, এখানে আমি একটু ছবিটা একটু দেখো, মনে করো তুমি লোড দাও নাই, তোমার অ্যাটম গুলো এরকম আছে, এখন একটু বেশি পরিমাণে লোড দিয়ে দিয়েছো, আগের থেকেও বেশি, ইলাস্টিক ডিফর্মেশন থেকে বেশি লোড দিয়েছো। এখন কি হয়েছে, এই ম্যাটেরিয়ালটা কি হয়েছে, অনেক বেশি লম্বা হয়েছে। দেখো এখানে অনেক বেশি লম্বা হয়ে গেছে। এখন এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে আগে কিন্তু অল্প একটু লম্বা হয়েছিল, এখন কিন্তু অনেক বেশি লম্বা হয়ে গেছে। এখন তুমি লোড যদি ছেড়ে দাও কি হবে, অল্প লোডে কি হয়েছিল, ইলাস্টিক ডিফর্মেশন হয়েছিল, কিন্তু এখন কি হয়েছে, যদি লোড বাড়াই দিচ্ছ, ইলাস্টিক থেকে কিন্তু বেশি পরিমাণে ডিফর্মেশন হয়েছে। ইলাস্টিকটা কি ছেড়ে দিলে আবার কি আগের জায়গায় চলে যায় না? আর যে ইয়েস এটা স্যার। লম্বা হয়েছে অনেক বেশি, এবার তুমি লোড ছেড়ে দিয়েছো, এ কিন্তু একটুখানি কমেছে ডাইমেনশন, আবার আগে কিন্তু কি পুরোপুরি আগের জায়গায় যায় নাই। মানে যেটুকু ইলাস্টিক হয়েছিল সেটা ফেরত গেছে, কিন্তু যেহেতু এখন পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে গেছে, এই কি দেখো কি এর থেকে কি হয়েছে, সে একটুখানি হলেও কিন্তু কি তার ডাইমেনশন চেঞ্জ করেছে। এই যে এটা কি তার মানে কি, এটা কি পার্মানেন্ট হয়ে গেছে না, তার যে ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। এরকম পার্মানেন্ট ডিফর্মেশনকে বলা হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন। তাহলে এটাকে বোঝা গেল কোনটা ইলাস্টিক কোনটা প্লাস্টিক। তাহলে কম লোড দিলে কি হবে, ইলাস্টিক ডিফর্মেশন হবে, লোড যখন একটু বেশি পরিমাণে দিবা তখন তখন কি হবে, প্লাস্টিক ডিফর্মেশন হবে। এটা কি বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, এবার তোমরা যদি না দেখে থাকো, একসময় দেখবা যে টেনসাইল টেনশন বা টেনসাইল মানে কি দুই পাশ থেকে টান দেওয়া। টেনসাইল টেস্ট এটা সবচেয়ে কমন মেকানিক্যাল টেস্ট, যতগুলো টেস্ট মেকানিক্যাল টেস্ট আছে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে টেনসাইল টেস্ট। মেশিনটা যে একটা মেশিন ইউজ করে, সেই মেশিনের নাম হচ্ছে ইউটিএম, ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এটা তোমাদের ল্যাবে দেখাবে। দেখো এখানে ছবিটা দেখে বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে, এবং এটা তো স্পেসম্যান কি করছে, এই পাশ থেকে টান দিচ্ছে, পাশ থেকেও টান দিচ্ছে। যেহেতু দুই পাশ থেকে টান দিচ্ছে, এই টেস্টের নাম হচ্ছে টেনসাইল টেস্ট, মেশিনটার নাম হচ্ছে কি ইউনিভার্সাল টেস্টিং মেশিন। তো এই মেশিনে জেনারেলি দেখো এরকম শেপের স্যাম্পল কাটতে হয় আর কি, এই দুই পাশে মোটা, মাঝখানে চিকন। এই স্যাম্পলটাকে ডগ, অনেক সময় ডগ বোন বলে, যে কুকুর যে হাড় খায় না, হাড়ের দুই পাশে একটু মোটা থাকে। আবার ওই যে আমরা যে অনেকে ছেলেরা ব্যায়াম করে না, ব্যায়াম যখন করে তখন এরকম এরকম একটা শেপের জিনিস দিয়ে ব্যায়াম করে না, যে হাতে যে করে, এটা বলে কি ডাম্বেল। তো এরকম এটাকে অনেক সময় তাই এই জন্য এই যে ক্যান্সার যে স্যাম্পল গুলো টেস্ট করতে হয়, এটাকে ডাম্বেল শেপও বলে, অনেক সময় ডগ বোন শেপও বলে আর কি। দেখো কি দুই পাশে মোটা, মাঝখানে চিকন। এই স্যাম্পলটা কি করবে, এখানে নিয়ে এসে ধরবে দুই পাশ থেকে,
কি করবে, টান দিবে। এই টেস্টটাকে বলা হচ্ছে টেনসাইল টেস্ট। এখন তুমি এখানে আসলে কি করছো, তুমি দুই পাশ থেকে টান দিচ্ছ, ফোর্স দিচ্ছ, আর ফোর্স দেওয়ার ফলে এর কি হবে, ডিফর্মেশন হবে। তুমি টেস্টের পরে কি করতে পারো, এরকম একটা তুমি ডাটা পেতে পারো কি, এফ হচ্ছে ফোর্স, এল হচ্ছে কি এক্সটেনশন, তার যে লেন্থ লম্বা হচ্ছে সেটা। তো তুমি এরকম এফ বাই এ প্লট করতে পারো। এখন মনে করো যে একটা স্যাম্পল ছোট, তার তার একরকম এফ লাগবে, আবার একটা স্যাম্পল মোটা, তার কি হবে, বেশি পরিমাণে ফোর্স লাগবে। তো তাহলে তো এটা ছোট স্যাম্পলের জন্য একরকম হবে, বড় স্যাম্পলের জন্য আরেক রকম হবে, তাহলে তো ইউনিফর্ম হলো না। তখন এই জন্য কি করলো, এই এটা 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 ব্যবহার করা যায় টেস্টের পরে ফোর্স আর কি বলে এটাকে, ডিফর্মেশন তোমার প্লট করা যায়। কিন্তু কি ইউনিফর্ম করার জন্য কি করা হলো, এই লোডটাকে কি করছে, এরিয়া দিয়ে ভাগ করছে। তাহলে তখন হলো কি স্ট্রেস। আর তোমার যে ডিফর্মেশন হবে, মানে যেটা ডাইমেনশন চেঞ্জ হবে, সেটা কি করলো, অরিজিনাল লেন্থ দিয়ে ভাগ করলো, ভাগ করে আরেকটা টার্ম আসলো হচ্ছে কি স্ট্রেন। এই দুটো নাম কি তোমরা শুনছো, স্ট্রেস স্ট্রেন? এটাই কখন আগে শুনেছিলা? জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। হ্যাঁ। তাহলে তুমি টেন্সাইল করলে ফোর্স, ফোর্স থেকে ডিফর্মেশন প্লট করতে পারো, আবার কি তুমি স্ট্রেস স্ট্রেন প্লট করতে পারো। কেন করা হলো আসলে কি, স্যাম্পলের সাইজে যদি সাইজ ডিফাইন্ড হলে যেন যেন রেজাল্ট ডিফাইন্ড না হয়, সেজন্য আসলে কি স্ট্রেস স্ট্রেন প্লট করাই ভালো। স্ট্রেস সমান সমান কি ফোর্স বাই এরিয়া, আর স্ট্রেন সমান সমান কি ডেল এল, মানে কি তোমার যে লেন্থের যে চেঞ্জ আসছে সেই চেঞ্জকে অরিজিনাল লেন্থে যদি ভাগ করো তাহলে বের হবে হচ্ছে কি স্ট্রেন। জেনারেলি কি করে টেনসাইল স্ট্রেস পরে এরকম স্ট্রেস স্ট্রেন কার্ভি প্লট করা হয়। তো কার্ভটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এরকম হতে পারবে, এরকম কাছাকাছি কোনো একটা শেপের হবে আর কি। তাহলে ওয়াই অ্যাক্সিস হচ্ছে স্ট্রেস, এক্স অ্যাক্সিস হচ্ছে স্ট্রেন। ইঞ্জিনিয়ারিং স্ট্রেস কি দেখ কি লেখা আছে, তুমি যে লোড দিবা সেটাকে তুমি অরিজিনাল ক্রস সেকশন এরিয়াতে ভাগ করো, তাহলে তুমি কি পাবা, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। আর তোমার যে কোনো ম্যাটেরিয়াল টেনসাইল টেস্ট করে যে পরিমাণ ডিফর্মেশন হলো, সেটাকে তুমি অরিজিনাল লেন্থ দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। তাহলে এক্স অ্যাক্সিস এর স্ট্রেন, ওয়াই অ্যাক্সিস এর স্ট্রেস। এটা কি বোঝা গেল? এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, কাপটা একটু আবার দেখো, যে আগে যে কাপটা দেখলাম স্ট্রেস স্ট্রেন, সেই কাপটা এখানে দেখানো হচ্ছে। এক্স অ্যাক্সিস হচ্ছে স্ট্রেন, ওয়াই অ্যাক্সিস হচ্ছে স্ট্রেস। তো এখন একটু ভালো করে দেখো কার্ভটা, দেখো প্রথম দিকে কিছু একটা মানে একটা পার্টিকুলার অংশ পর্যন্ত ডিপেন্ড করে যে কোনো ম্যাটেরিয়ালের উপরে, প্রথমে কিছু অংশ পর্যন্ত সে স্ট্রেট থাকবে, তারপরে কিন্তু সে লিনিয়ার থেকে নন লিনিয়ার হয়ে যায়, এরকম হয়ে যায়। যে পরিমাণ, যে পর্যন্ত এটাকে স্ট্রেট থাকে সেটাকে বলে হচ্ছে লিনিয়ার পোর্শন, যেহেতু এটা স্ট্রেট লাইন। এখন স্ট্রেট লাইনের কি থাকে, স্লপ থাকে। প্রত্যেক স্ট্রেট লাইনে একটা স্লপ থাকে, আমি যেখানে দেখানো হচ্ছে স্লপ থাকবে। এই স্লপটাকে বলছে হচ্ছে ইয়াংস মডুলাস। আমি প্রজেক্ট ক্লাসে স্টিফনেস বলছিলাম না, স্টিফনেসটাই হচ্ছে ইয়েস ইয়াংস স্যার। ইয়াংস মডুলাস। তাহলে ইয়াংস মডুলাস বের করতে হবে কিভাবে, তুমি একটা স্যাম্পলের টেনসাইল টেস্ট করবা। তো কার্ভের প্রথমে যে অংশটা স্ট্রেট, সে অংশ যে স্লোপ, স্লোপটাই হবে কি তোমার স্টিফনেস। স্লোপ, যে কোনো স্ট্রেট লাইনের স্লোপ কিভাবে বের করে, কি ওয়াই বাই এক্স। এখানে ওয়াই এক্সিসে কি স্ট্রেস আছে, ওয়াই এক্স আর এক্স এক্সিসে কি আছে স্ট্রেন। তার মানে মডুলাস সমান সমান কি হবে, স্ট্রেস বাই স্ট্রেন। আচ্ছা, স্লোপ মানে কি এই ঢাল। তো যার ঢাল বেশি সে কি হবে, একটু খাড়া হবে। আর যার যার স্লোপ কম সে কি হবে, একটু নিচের দিকে আসবে। এবার একটু চিন্তা করে বলো দেখি, যে যে যার জন্য যার স্লোপ বেশি সে কেমন, আর যার স্লোপ কম সে কেমন। অ্যাক্সিসে কি স্ট্রেস, এক্স অ্যাক্সিস হচ্ছে ডিফর্মেশন। যত খাড়া হওয়া মানে কি, কি বাড়বে আর কি কমবে, স্ট্রেন কমবে আর স্ট্রেস বাড়বে। তাহলে খাড়া হওয়া মানে কি, তার মানে যার যার স্টিফনেস বা ইয়াংস মডুলাস বেশি সে কোন দিকে যাবে, বাম দিকে যাবে, আর যার কম সে ডান দিকে আসবে। বাম দিকে মনে করো এখান থেকে এখানে আসা মানে কি, তার ফোর্স বেশি লাগছে না কম লাগছে, কি এই গ্রাফটা স্লোপটা এখানে একটা পার্টিকুলার, যদি তুমি ডান বাম দিকে আসো তার মানে তুমি কি স্লোপটা বেশি নিচ্ছ। এখান থেকে মনে করো এখানে আসলা, তাহলে তোমার মনে করো এখান থেকে এখানে আসলা, তাহলে তার জন্য কি লোড বেশি লাগছে না, তাহলে কি তাকে ডিফর্ম করতে গেলে বেশি লোড লাগছে। তাহলে যার স্টিফনেস বা ইয়াংস মডুলাস বেশি তার সে কেমন, তাকে ডিফর্ম করতে গেলে কি লাগবে, বেশি লোড লাগবে না কম লোড লাগবে। স্যার বেশি লোড।
বেশি লাগবে। আর যার স্টিফনেস কম, যে মনে করো এখান থেকে না হলে এখানে আসবে, মনে করো এখান দিয়ে গেল, তাকে কি ডিফর্ম করতে গেলে কম লোড লাগবে। তাহলে ইয়াংস মডুলাস এই জিনিসটা কি বোঝা গেল? জি ইয়াংস মডুলাস কি জিনিস, কার স্টিফনেস বেশি আছে। এবার একটা পয়েন্ট দেখো লিখেছে ইল্ড স্ট্রেংথ। এটাকে আমি বললাম না যে লোড কম দিলে কি হয়, ইলাস্টিক ডিফর্মেশন হয়, লোড বেশি দিলে কি হয়, প্লাস্টিক ডিফর্মেশন হয়। কারণ যেই পয়েন্টে এই জিনিসটা শুরু হয়, ইলাস্টিক থেকে প্লাস্টিক ডিফর্মেশনে কনভার্ট হয়, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ইল্ড পয়েন্ট বা ইল্ড পয়েন্ট। আর ইল্ড পয়েন্টে যে স্ট্রেস, সেই স্ট্রেসটাকে বলা হচ্ছে ইল্ড স্ট্রেস। তাহলে ইল্ড স্ট্রেস কোন পয়েন্টটা বোঝা গেল? যে পয়েন্টে কি হয়, যে কোনো ম্যাটেরিয়ালে যখন মেকানিক্যাল লোড বা লোড দেওয়া হয়, যেই পয়েন্টে হচ্ছে ইলাস্টিক ডিফর্মেশন থেকে প্লাস্টিক ডিফর্মেশনের রূপান্তর শুরু হয়, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্টে যে স্ট্রেস, সেটাকে বলা হচ্ছে ইল্ড স্ট্রেস। তাহলে ইল্ড পয়েন্টটা কি বোঝা গেল, কোনটা ইল্ড পয়েন্ট কোনটা ইল্ড স্ট্রেস? তাহলে আমি দুইটা, একটা বললাম, একটা ইম্পর্টেন্ট জিনিস বললাম ইল্ড স্ট্রেস, একটা বললাম কি ইয়াংস মডুলাস। ওকে, আফটার দেখো কি, দেখো এখান থেকে এই পর্যন্ত আস্তে 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 বাড়ছে বাড়ছে, এই যখন এখানে আসলে এটা কি সবচেয়ে বেশি স্ট্রেস। এই যে পয়েন্টে সবচেয়ে বেশি স্ট্রেস, সেটাকে বলে হচ্ছে টেনসাইল স্ট্রেস। আর একটা টার্ম লেখা আছে নেকিং। নেকিং মানে যে তোমাদের একটু ছবি একটু আগে বললাম না যে কি হয়, ওই এই যে এরকম ডায়ামিটার কমানো এক সময় দেখা যায় কি টেনসাইল করতে গেলে এক সময় ডাইমেনশন এই কমা শুরু হবে। যে পয়েন্টে এই কমাটাকে বলে হচ্ছে নেকিং। নেকিংটা জেনারেলি শুরু হয় কোন পয়েন্টে দেখো, টেনসাইল স্ট্রেস বা টেনসাইল স্ট্রেংথ পয়েন্ট। তার মানে কি যে কোনো ম্যাটেরিয়ালের কি, যে যেই যে স্ট্রেসে সে সবচেয়ে বেশি লোড নিবে, সেই স্ট্রেস থেকে তার কি হবে, নেকিং শুরু হবে। তার মানে কি এখানে এসে তার ডায়ামিটার চেঞ্জ শুরু হবে। তার আগ পর্যন্ত কিন্তু তার ডায়ামিটার চেঞ্জ শুরু হয়নি, এখান থেকে কি হচ্ছে, ডায়ামিটার চেঞ্জ শুরু হচ্ছে। ডায়ামিটার যখন চেঞ্জ হবে তখন কি বেশি লোড নিবে না কম লোড নিবে, যে এরিয়া এরিয়া কমে যাবে, তাহলে কি এরপরে দেখা যাবে কি নেকিং এর পরে তার লোড কমে যাবে আস্তে আস্তে, কারণ কি তার ডায়ামিটার কমে যাবে। দেখো তাহলে কি হয়েছে, এখানে সবচেয়ে বেশি স্ট্রেস, এরপরে যেহেতু ডায়ামিটার কমা শুরু হবে, কি হবে, আস্তে 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 স্ট্রেসটা কমে যাবে এবং এক সময় কি হয়ে যাবে, ফ্র্যাকচার হয়ে যাবে। ফ্র্যাকচার হয়ে যাওয়া মানে কি, ভেঙে যাওয়া। তাহলে এই যে পয়েন্ট গুলো কি বোঝা গেল, যে ইয়াংস মডুলাস, স্ট্রেংথ, নেকিং, এগুলো কি বুঝছো? টেনসাইল স্ট্রেংথ, এগুলো কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, দুটো ছবি দেখানো হচ্ছে, তাহলে তোমার ইল্ড পয়েন্টে কি হচ্ছে, আসলে ইল্ড পয়েন্টে ইলাস্টিক ডিফর্মেশন থেকে প্লাস্টিক ডিফর্মেশন শুরু হচ্ছে। তার মানে কি, তার তার কি পার্মানেন্ট ডিফর্মেশন শুরু হচ্ছে। এখন একটা ছবি দেখো, ব্রিজের ছবি। হ্যাঁ, এখন এটা সবাই কি চাবে, যে ব্রিজটা কি যেরকম আছে সেরকমই থাকুক না, মানে ব্রিজ দিয়ে গাড়ি চলবে, তার না আমি তার কি হবে, সবাই কি চাবে অনেকদিন ধরে এরকম এরকমই থাকবে, তার কোনো ডিফর্মেশন হবে না, এটি তো হওয়া উচিত। তাহলে এখন যখন এখান দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, অনেকগুলো গাড়ি যাচ্ছে, তখন তো লোড পড়ছে, তাই তো? তাহলে এর এর মডুলাসটা কেমন হওয়া উচিত এই ব্রিজটার, এই পয়েন্ট কেমন হওয়া উচিত বলো দেখি কেউ। মনে করো লোড লোড মনে করো 10, ইল 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 পয়েন্টটা কি 10-এর কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? স্যার বেশি। ইল পয়েন্ট বেশি হওয়া উচিত, কারণ কি তুমি এটা তো কেউই চাচ্ছে না যে এটা ডিফর্মেশন হোক, তাই না? তাহলে অবশ্যই কি তার যে অ্যাকচুয়াল যে স্ট্রেস, তার থেকে ইল পয়েন্ট বেশি হতে হবে। তাহলে তাকে কি হতে হবে, স্টিফ বেশি হতে হবে। আর উপরের ছবিটা দেখো, রাবারের ছবি দেওয়া হচ্ছে। রাবার কি হয় সাধারণত টান দিলে লম্বা হয়ে যায়। এখন তুমি যে লোড পড়বে সেই লোড থেকে, তাহলে এই ক্ষেত্রে কি হতে হবে, তাই ইল পয়েন্ট কম হতে হবে না বেশি হতে হবে লোড থেকে, অ্যাকচুয়াল লোড থেকে? আর তোমার চাচ্ছ কি তার ডিফর্মেশন হয়ে যাক, তাই না? তাহলে তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে লোডটা পড়বে তার থেকে তার ইল পয়েন্টটা কম হতে হবে। কাজে ইল পয়েন্টটা কিন্তু কি অনেক খুব জরুরি একটা পয়েন্ট, কারণ কি এখানে কি হচ্ছে, আসলে ইলাস্টিক ডিফর্মেশন থেকে প্লাস্টিক ডিফর্মেশন শুরু হচ্ছে। তাহলে যার ইল পয়েন্ট বেশি, তার যে যে স্টিফ ইল পয়েন্ট বেশি হবে, তাহলে কি হবে, সে কি হবে, স্টিফনেস বাড়বে না কমবে? কি বাড়বে। আর যার ইল পয়েন্ট কম, তার কি স্টিফনেসও জেনারেলি কম। কমবে। ছিল একটা অঙ্ক দেখো, একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। প্রথম বলতেছে একটা অ্যালুমিনিয়াম রড আছে, তাকে কি করছে, 45,000 পাউন্ড লোড দিচ্ছে।
এখন তোমাকে ইনশিওর করতে হবে, সাফিসিয়েন্ট সেফটি ইনশিওর করতে হবে, এবং ইনশিওর করতে গেলে কি করতে হবে, তুমি যে এই রডটার উপর লোড দিবা, স্ট্রেস দিবা, সে কখনো 25,000 PSI থেকে বেশি হবে না। পিএসআই মানে কি, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। তাহলে তার ফোর্স দিতে পারবা 45,000 পাউন্ড, এবং তার স্ট্রেস দেওয়া যাবে কত, 25,000 PSI। আর একটা শর্ত হচ্ছে, রডটাকে অ্যাটলিস্ট 150 ইঞ্চি লম্বা হতে হবে। আর যখন ইলাস্টিক্যালি ডিফর্মেশন হবে, তখন সেই ডিফর্মেশনটা 0.25 ইঞ্চির থেকে বেশি হতে পারবে না। এখন রডটা ডায়ামিটার কত হবে সেটা বের করতে বলতেছে। ডিজাইনের রড মানে রডটা ডায়ামিটার কত সেটা বের করবে। আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, অ্যালুমিনিয়ামে ইয়াংস মডুলাস দেওয়া আছে। মানে এখানে দেখো তুমি কি, এখানে কি দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে, আর কি দেওয়া আছে, স্ট্রেস দেওয়া আছে। তো স্ট্রেস সমান সমান কি, সিগমা, সিগমা হচ্ছে স্ট্রেস, স্ট্রেস সমান সমান এই যদি এই পাশে চলে যায়, স্ট্রেস সমান সমান কি, ফোর্স বাই এরিয়া। এখন এখানে তো ফোর্স দেওয়া আছে, স্ট্রেস দেওয়া আছে, তাহলে এরিয়া বের হয়ে গেল। এরিয়া যদি এটা হয়, এরিয়ার ইকুয়েশন কি, এটা কি রেক্টেঙ্গেল, কি স্যাম্পল এটা, সিলিন্ড্রিক্যাল স্যাম্পল। সিলিন্ড্রিক্যালের সিলিন্ড্রিক্যালের এরিয়া হচ্ছে 1.8 ইঞ্চি স্কোয়ার। এখান থেকে ডায়ামিটার বের করে ফেলবে, ডায়ামিটার হচ্ছে কত, 1.51। তাহলে তুমি, তোমার যদি এই পয়েন্ট থাকতো, এই দুটা পয়েন্টের কথা বলতো, তাহলে কিন্তু এখানে অঙ্কটা শেষ হয়ে যেত। কিন্তু এখানে আরো কি বলতেছে আবার, বলতেছে কি, রডটা কি 150-এর থেকে বেশি লম্বা হওয়া যাবে না। আর ডিফর্মেশন কত বেশি হতে পারবে না, ইলাস্টিক ডিফর্মেশন কত, 0.25 এর বেশি হওয়া যাবে না। তাহলে এই এই দুটো শর্ত তো ফিল আপ করতে হবে। তখন আবার কি করলো, কি দেওয়া আছে তোমার দেখো, তোমার অরিজিনাল বলছে কি, লেন্থ কত হতো, কত হবে 150, আর ডিফর্মেশন হবে 0.25। তাহলে স্ট্রেন সমান সমান কি, ডিফর্মেশন বাই লেন্থ। মানে প্রথম দুটো শর্ত তো এটা এটা দিয়ে ফিল আপ হয়ে গেল, কিন্তু পরের দুটো শর্ত তো ফিল আপ করতে হবে। এই জন্য কি করতেছে, প্রথমে কি বের করলো, স্ট্রেন বের করলো। স্ট্রেন সমান সমান কি, কতটুকু সে বড় হবে, লেন্থে চেঞ্জ হবে, সেটা হচ্ছে কত, 0.25 ইঞ্চি। আর এর হচ্ছে অরিজিনাল লেন্থ, অরিজিনাল লেন্থ কত, 150। তাহলে এখান থেকে স্ট্রেন বের হয়ে আসলো, এটা স্ট্রেনের ভ্যালু। এখন একটু আগে আমি বললাম না, একটু, হ্যাঁ 1 মিনিট। স্ট্রেন পর্যন্ত কি বুঝতে পারছো? আচ্ছা, এখন মডুলাস সমান সমান, মডুলাস হচ্ছে ই দিয়ে বের করা, মডুলাস সমান সমান কি, স্ট্রেস বাই স্ট্রেন। ই সমান সমান হচ্ছে সিগমা বাই এপসাইলন। সিগমা সমান সমান হচ্ছে এপসাইলন ইনটু মডুলাস। এপসাইলন তো তুমি বের করলা, স্ট্রেন বের করলা, মডুলাসের ভ্যালু দেখো এখানে দেওয়া আছে। তাহলে মডুলাসকে তুমি এপসাইলন দিয়ে গুণ করো, তাহলে কি বের হলো, স্ট্রেস বের হয়ে গেল। এখন স্ট্রেস জানো, আর তুমি আগে তো ফোর্স দেওয়া ছিল এফ জানো, তাহলে ফোর্স কে যদি স্ট্রেস দিয়ে ভাগ করো, তাহলে তোমার আবার আরেকটা এরিয়া বের হলো। এরিয়াটা হচ্ছে 2.7 ইঞ্চি, এখান থেকে ডায়ামিটার বের করে ফেলা যায়। তাহলে যে শর্তগুলো দিয়েছিল সেগুলোর থেকে তোমার রডটার ডায়ামিটার বের হয়ে আসলো কত, 1.85। তাহলে এই অঙ্কটা কি বোঝা গেছে সবার কাছে? জি স্যার। এর অঙ্কটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে পারে, সিটিতেও আসতে পারে। তাহলে ইলাস্টিক ডিফর্মেশন, তাহলে ইলাস্টিক পারছে। এবার এবার কার্ভটা একবার একটু দেখো, যে আগে আগে যেটা দেখালাম না, স্ট্রেস স্ট্রেইন কার্ভ, সেই কার্ভটা এখানে আবার আঁকা হচ্ছে। দেখো প্রথমে কি, একটা একটা পোর্শন পর্যন্ত কি থাকে, লাইনটা স্ট্রেট থাকে না, এটাকে, এই অংশটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। আচ্ছা, এখন এই যে বি পয়েন্টটা আছে, এই পয়েন্টে বেশি উপরে দেখানো হচ্ছে, এই পয়েন্টটা আসলে এত উপরে না। এই পয়েন্টটা মনে করো যে এখানে কাছাকাছি কোথাও আর কি, এর থেকে একটু বেশি, এখানে বোঝার জন্য একটু বেশি উপরে দেখানো হচ্ছে। এই পয়েন্টটা এত উপরে না, এই পয়েন্টটা হচ্ছে মনে করো যে এখানে কোথাও হবে। এখন এ পর্যন্ত সে কি স্ট্রেট লাইন, হ্যাঁ প্রপোর্শনাল লিমিট এ পর্যন্ত, তাহলে কি, যেহেতু স্ট্রেট লাইন, এখান থেকে কি বের করতে হবে, স্লোপ বের করলে স্লোপটা হবে কি, ইয়াংস মডুলাস। এখন এ থেকে বি পয়েন্টটা কি, আমি কি বলতেছি, এর থেকে একটুখানি উপরে, কিন্তু কি এখানে কোথাও আর কি। তাহলে এ পর্যন্ত দেখো কি তোমার, কি একটুখানি স্ট্রেন, স্ট্রেন মানে কি ডিফর্মেশন, একটুখানি ডাইমেনশন চেঞ্জ করতে গেলে কি অনেক বেশি ফোর্স লাগছে। বি পয়েন্টটা ধরো এখানে, তার মানে কি হবে, এর থেকে বিতে কি হবে,
এখান থেকে এখানে কিন্তু অনেক বেশি লোড লাগলো ডিফর্ম করতে গিয়ে, কিন্তু যখন এখান এখান থেকে এখানে আসলো তখন কি অল্প একটু লোড দিলেই দেখা গেল কি হয়ে গেল, অনেক বেশি ডিফর্মেশন হলো না। এই বি পয়েন্টটাকেই বলতেছে এ পর্যন্ত কি প্রফেশনাল লিমিট। আর বি পয়েন্টটা কোথায়, এরকম কোন একটা পয়েন্টে, তাহলে তাহলে এ থেকে বিতে কি হলো, এ পর্যন্ত কি একটুখানি ইনোভেশন করতে গেলেই বা স্ট্রেন করতে গেলে কি অনেক বেশি লোড লাগছিল, কিন্তু এ থেকে বি পয়েন্টে কি এখানে কি হচ্ছে, একটু অল্প ফোর্স দিলেও কি হচ্ছে অনেক পরিমাণ ডিফর্মেশন হয়ে যাচ্ছে। বি পয়েন্টটা মনে করো এখানে কোথাও, এই বি পয়েন্টটা হচ্ছে ইল্ড পয়েন্ট, এটাকে বললাম না যেখানে যেখানে কি হয় ইলাস্টিক থেকে ফার্স্ট ডিফর্মেশন শুরু হয়। বি পয়েন্ট হচ্ছে ইল্ড পয়েন্ট। এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টে কি হচ্ছে দেখো তো, মনে করো এখানে আছে এই পয়েন্টটা, তাহলে এখানে এই সি পয়েন্টটা হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে অনেক বেশি স্ট্রেন হয়ে যাচ্ছে না বি থেকে সিতে। তোমার কিন্তু কি লোড কি খুব বেশি দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে বি পয়েন্টে কি শুরু হচ্ছে, হিট পয়েন্টে, হিট পয়েন্টে কি শুরু হয় স্যার ফার্স্ট, ইলাস্টিক ডিফর্মেশন থেকে প্লাস্টিক ডিফর্মেশন শুরু। ফার্স্টে যখন শুরু হয়ে গেল তার কি ডাইমেনশন চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল না। তাহলে বি থেকে সিতে কি হচ্ছে, তুমি লোড খুব বেশি বাড়াচ্ছ না বা একই রাখছো, কিন্তু কি অনেক বেশি ডিফর্মেশন হচ্ছে। তাহলে যখন ইল পয়েন্টটা ক্রস করে গেল তখন দেখা যাবে কি অল্প একটু লোড দিতে দিতেই তার অনেক বেশি ডিফর্মেশন হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা বি পয়েন্টে ইল পয়েন্ট, বি থেকে সিতে কি হলো, যে তুমি লোড খুব বেশি বাড়ালা না, যেহেতু ইলাস্টিক পাস ডিফর্মেশন শুরু হয়ে গেছে, ইল পয়েন্ট ক্রস করে গেছে, প্রথমে কি হবে অল্প একটু লোডের দিলেও কিন্তু কি অনেক বেশি ডিফর্মেশন হয়ে যাবে, সি তে চলে আসবে। তাহলে এ বি সি এই তিনটা পয়েন্ট বোঝা গেল। তো এবার সি থেকে এবার কি হচ্ছে, এরপর দেখো কি হচ্ছে, এবার গ্রাফটা কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, তার মানে কি এরপরে সি থেকে কি হচ্ছে আসলে, এরপর কি লোড কম লাগছে না বেশি লাগছে। মনে করো এখান থেকে এখানে সি, এখানে এম পয়েন্টটা অনেক উপরে, তাহলে কি লোড এখন কি এবার ডিফরমেশনের জন্য কি লাগছে, লোড বেশি লাগছে না কম লাগছে, যেহেতু উপর দিকে যাওয়া মানে কি লোড আস্তে স্যার আস্তে আস্তে বেশি বাড়াতে হবে না। বাড়াতে হবে লোড। এখন এখানে কেন বাড়াতে হবে সেটা একটু তোমাকে আমি দেখ, হ্যাঁ, তোমরা কি আছো? ইয়েস স্যার। হেড দেখা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে বি পয়েন্ট হচ্ছে ইল পয়েন্ট, বি থেকে সিতে কি হলো, যেহেতু যেহেতু ইল পয়েন্ট ক্রস করে গেল তার ডিফর্ম পাসেজ ডিফর্মেশন শুরু হয়ে গেল, এই জন্য বি থেকে সিতে কি হচ্ছে অল্প লোড দিয়ে অনেক ডিফর্মেশন হয়ে যাচ্ছে। কিন্তু এরপরে কি হচ্ছে একটুখানি সিতে আসার পর থেকে কিন্তু এরপরে কিন্তু আর হচ্ছে না, এরপরে আবার একটু বেশি লোড লাগছে, অনেক বেশি লোড লাগছে। লোড বাড়াচ্ছ বাড়াচ্ছ, তোমার কি হচ্ছে এক্সটেনশন হচ্ছে, স্ট্রেন হচ্ছে হচ্ছে এম পয়েন্ট হচ্ছে কি সবচেয়ে বেশি লোড। এইটা কেন হচ্ছে সেটা একটু এক্সপ্লেন করা আছে, তোমরা এখন এই মুহূর্তে বুঝবা না, কিন্তু একটু পরে মনে করো কেন হচ্ছে। এই কারণটা হচ্ছে স্ট্রেন হার্ডেনিং হয়। তো এই জিনিসটা কি, এটা তুমি এই ডিসলোকেশন, এটা একটা ডিফেক্ট আর কি, কোনো ম্যাটেরিয়ালের মধ্যে একটা ডিফেক্ট তৈরি হয় যখনই ক্লাসিক ইনফরমেশন শুরু হবে ইল্ডের পরে, তখনই দেখা যায় কি যে এরকম ডিসলোকেশন তৈরি হয়। ডিসলোকেশন মানে এক ধরনের ডিফেক্ট, এত বেশি ডিফেক্ট অনেক আস্তে 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 যত বেশি তুমি এই যে বি থেকে সিতে যাবা তত বেশি কি হয় ডিফেক্টের পরিমাণে বাড়ে। তো এখন এটাই কেন বাড়ছে সেটা আমি আজকে বলবো না, পরে বলবো, যা জেনে রাখো যে কি হয়। তোমার ইন পয়েন্টের পরে যখন বি থেকে সিতে যায় এই সময়ের মধ্যে কি হয়, অনেকগুলো ডিসলোকেশন তৈরি হয়, এবং এত বেশি ডিসলোকেশন তৈরি হয়ে যায় যে এরা মুভ করতে পারে না। মুভ না করতে পারার জন্য দেখা যায় কি এদের স্ট্রেন বেড়ে যায়, এটাকে বলা হচ্ছে স্ট্রেন হার্ডেনিং। যেহেতু সে স্ট্রং হয়ে যায় এই জন্য এরপরে কি হচ্ছে তাকে রিফর্ম করতে গেলে লোডের পরিমাণ আস্তে 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 বাড়াতে হয়।
তাহলে স্ট্রেন হার্ডেনিং এর জন্য কি হচ্ছে, সি থেকে এম পর্যন্ত কি হলো, অনেক বেশি লোড লাগলো। এম পয়েন্ট হচ্ছে কি, সরি, এম পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম লোড। এই পয়েন্টে কি শুরু হয়, তোমাদেরকে বলছিলাম কি শুরু হয়, নেকিং শুরু হয়। তার মানে কি, এখানে সে ডায়ামিটার চেঞ্জ হওয়া শুরু হয়, কমা শুরু হয়। যেহেতু ডায়ামিটার কম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কি হবে, এরপরে লোড বেশি লাগবে না, লোড আস্তে আস্তে কমে যাবে, এবং একসময় কি হবে, স্যাম্পলটা ব্রেক করবে, ফ্র্যাকচার হয়ে যাবে, তাই সেটা হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট। তাহলে এ বি সি এম ই পয়েন্ট গুলোকে বোঝা গেল। এই পয়েন্ট গুলোকে বোঝা গেছে। জি স্যার। আচ্ছা, এখন মনে করো তুমি একটা ম্যাটেরিয়াল ডিজাইন করবা, তুমি চাও যে তাকে বলতেছো তুমি, তোমাকে একটা ম্যাটেরিয়াল ডিজাইন করতে হবে, তুমি চাও যে তার ডিফর্মেশন হবে না, ঠিক আছে? তাহলে তুমি তুমি কি ধরনের ম্যাটেরিয়াল নিবা? রেজিস্ট্যান্স কি হাই হাই থাকতে হবে না কম থাকতে হবে? তুমি চাও যে তার কোনো প্লাস্টিক ডিফর্মেশন হবে না, সেক্ষেত্রে কি তার স্ট্রেস কি বেশি হয়, স্ট্রেসটা কি বেশি হতে হবে না কম হতে হবে? স্যার বেশি। বেশি হতে হবে। আচ্ছা, আরেকটা 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 অ্যাপ্লিকেশনে তুমি যেখানে চাচ্ছ কি তার প্লাস্টিক ডিফর্মেশন হয়েই যাক, সেক্ষেত্রে কি হবে, এই স্ট্রেসটা কি হতে হবে, কম হতে হবে। আর ইল পয়েন্টটা যেটা বললাম, ইল স্ট্রেসটা এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস। আবার স্টিফনেসও কিন্তু জরুরি, আবার ম্যাক্সিমাম স্ট্রেসও কিন্তু জরুরি। আচ্ছা, এখন দেখো, এখন আর দুইটা কার্ভ দেখাচ্ছে, স্ট্রেস স্ট্রেন কার্ভই দেখাচ্ছে। এখানে দু ধরনের ম্যাটেরিয়াল দেখাচ্ছে, একটা হচ্ছে ফেরাস, ফেরাস মানে যারা মেইনলি আয়রন দিয়ে তৈরি। আর আরেকটা কার্ভ দেখাচ্ছে নন ফেরাস, যারা হচ্ছে আয়রন ছাড়া অন্য জিনিস দিয়ে তৈরি। এখন ফেরাসের ক্ষেত্রে দেখো ইল পয়েন্টটা কিন্তু ধরা যাচ্ছে, কোনটা ইল পয়েন্ট, কারণ কি এখানে কি হচ্ছে দেখো, এ পর্যন্ত স্ট্রেট, এখান থেকে কি পজিটিভ ইনফরমেশন শুরু হচ্ছে। যারা জেনারেলি ফেরাস ম্যাটেরিয়াল তাদের ক্ষেত্রে কিন্তু এরকম শার্প ইল পয়েন্ট পাওয়া যায় টেস্ট অ্যান্ড টেস্ট করলে। কিন্তু যারা মনে করো যে নন ফেরাস, তাদের ক্ষেত্রে কিন্তু দেখো এরকম কোনো শার্প পয়েন্ট নাই। কোনটা ইল পয়েন্ট সেটা কিন্তু ডাইরেক্টলি বোঝা যায় না, তখন কি করতে হয়, তবে এখানে লেখা আছে 0.1 0.2 বা 0.5% স্ট্রেন, মানে তোমার যে টোটাল স্ট্রেন হবে তার তুমি 0.1% নিতে পারো, 0.2% নিতে পারো, 0.5% নিতে পারো, জেনারেলি 0.2% নেওয়া হয়। 0.2% মানে কিন্তু কত, 0.002 স্ট্রেন। কি করতে হবে, যার ক্ষেত্রে এরকম কোনো শার্প ইল পয়েন্ট নাই, জেনারেলি কোনগুলো নন ফেরাস ম্যাটেরিয়াল গুলা, তাদের ক্ষেত্রে কি করতে হবে, 0.2% স্ট্রেন একটা পয়েন্ট নিতে হবে। আমাকে এই পয়েন্টটা নিল, এই পয়েন্টে এবার কি করতেছে, তোমার যে অংশটা স্ট্রেট আছে কার্ভের, সে স্ট্রেট লাইনের প্যারালাল একটা লাইন টানতেছে। কোন পয়েন্টে, 0.2% স্ট্রেনে। এই প্যারালাল লাইনটা কি করবে, একসময় গিয়ে 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 মেইন কার্ভটাকে টাচ করবে। যে পয়েন্টে এই টাচ করবে সেই পয়েন্টটাকে ধরে নেওয়া হবে হচ্ছে তার ইল পয়েন্ট। এটা যেহেতু ডাইরেক্টলি পুরোপুরি অ্যাকচুয়াল ইল স্ট্রেস সিস্টেম বা ইল স্ট্রেস না, এটাকে বলা হচ্ছে প্রুফ স্ট্রেস। তাহলে তাহলে প্রুফ স্ট্রেস কাদের জন্য বের করতে হবে, বলো দেখি। এই যাদের কি শার্প ইল পয়েন্ট, টেন্সাইল টেন্সাইল টেস্ট থেকে শার্প ইল পয়েন্ট, কার্ভ থেকে শার্প ইল পয়েন্ট পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে কি করতে হবে, প্রুফ স্ট্রেস বের করতে হবে। প্রুফ স্ট্রেসটা কি, এটা কি বোঝা গেল, বা কাদের জন্য করতে হবে, কিভাবে করতে হবে, এটা কি বুঝতে পারছো? কি বুঝেছো এটা? স্যার এই এটা প্রশ্ন, আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা এটা হচ্ছে যে আমি কি বলছি, যে তুমি তুমি টেন্সাইল স্ট্রেস স্ট্রেন কার্ভ থেকে তো তুমি ইল পয়েন্ট বের করবা। যে পয়েন্টে কি ইলাস্টিক ডিফর্মেশন থেকে পালস ডিফর্মেশন শুরু হবে, সেই পয়েন্ট হচ্ছে ইল পয়েন্ট। জেনারেলি যেগুলো ফেরাস ম্যাটেরিয়াল তাদের ক্ষেত্রে কিন্তু দেখো, কার্ভ দেখো, একটা শার্প ইল পয়েন্ট কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু যারা যারা জেনারেলি নন ফেরাস আয়রন দিয়ে তৈরি না, জেনারেলি আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু শার্প ইল পয়েন্টটা পাওয়া যায় না। তাহলে ইল পয়েন্ট কোনটা তুমি কিভাবে বের করবে, সেসবের জন্য কি করে, 0.2 মানে টোটাল যে স্ট্রেন হবে, ওই টেস্ট থেকে যে টোটাল যে স্ট্রেন পাওয়া যাবে তার তার 0.2% স্ট্রেন, মানে 0.2% মানে হচ্ছে 002 স্ট্রেন। এই পয়েন্টে একটা কি করলো,
লাইন টানতে হবে। লাইনটা কি? তোমার এই কার্ভের তো একটা স্ট্রেট পোর্শন জানো যে কি টেনসেল স্ট্রেস স্ট্রেন কার্ভে কি থাকে, একটা স্ট্রেট পোর্শন থাকে প্রথম দিকে। তো 0.2% স্ট্রেনে কি করতে হবে? স্ট্রেট লাইনটা প্যারালাল করে একটা লাইন টানতে হবে। দেখো এই লাইনটা প্যারালাল করে একটা লাইন টানছে, লাইনটা কি করবে একসময় গিয়ে মেইন কার্ভকে টাচ করবে। ওই যে পয়েন্টে টাচ করবে সেই পয়েন্টটাকে ধরে নিতে হবে হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ইল্ড পয়েন্ট বা ইল্ড স্ট্রেস। কিন্তু এটা আসলে কিন্তু অ্যাকচুয়াল ইল্ড স্ট্রেস না, কিন্তু কি কাছাকাছি কোনো একটা পয়েন্ট। যেহেতু এটা অ্যাকচুয়াল ইল্ড স্ট্রেস না, এটাকে বলে হচ্ছে প্রুফ স্ট্রেস। তাহলে যেসব ম্যাটেরিয়ালে তোমার শার্প ইল্ড পয়েন্ট নাই তাদের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? প্রুফ স্ট্রেস বের করতে হবে এবং বলতে হবে এই প্রুফ স্ট্রেসটা তুমি ধরে নিবা কি এটা আসলে হচ্ছে কি তার ইল স্ট্রেস। কিন্তু অ্যাকচুয়াল যেহেতু ইল স্ট্রেস না, এই জন্য আরেকটা জাস্ট একটা প্রুফ, একটা এক্সট্রা নাম দিচ্ছে, নাম হচ্ছে প্রুফ স্ট্রেস। আর যেসব ম্যাটেরিয়ালে তোমার শার্প ইল পয়েন্ট পাবা না তাদের ক্ষেত্রে কি তুমি কি কি বের করবা? প্রুফ স্ট্রেস বের করবে। এটা কোনো অফসেট অফসেট স্ট্রেস বলে, যেটা প্রুফ বলে। তাদের ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে প্রুফ স্ট্রেস বের করতে হবে এবং এটাকে তুমি ধরে নেবা যে এটা হচ্ছে তার ইল স্ট্রেস। কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি বলে দিলাম। অনেক সময় এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে যে প্রুফ স্ট্রেস কি, কিভাবে বের করতে হবে বলো, এরকম প্রশ্ন আসতে পারে। এটা তো বলে ফেলছি। আচ্ছা এবার দেখো, যেটাকে কি বললাম যে কোন পয়েন্টে নেকিং, নেকিং মানে হচ্ছে ডায়ামিটার চেঞ্জ শুরু হয়। ডায়ামিটার চেঞ্জ শুরু হয় কোন পয়েন্টে? ম্যাক্সিমাম স্ট্রেস পয়েন্টে। এই কাপটা দেখো তুমি স্ট্রেস কার্ভ একটা টেস্ট স্যাম্পলে কিন্তু কি তুমি বাড়াচ্ছ বাড়াচ্ছ, এটা ইল পয়েন্ট ক্রস করে যাচ্ছ, ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত আসলা। এই পর্যন্ত কিন্তু কি ডায়ামিটার একই আছে। এই পয়েন্টের পরে কি নেকিং শুরু হলো। দেখো যে নেকিং মানে কি ডায়ামিটার কমা শুরু হলো। এখান থেকে ডায়ামিটার কমছে 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 কমছে, একসময় কি হয়েছে ডায়ামিটার দেখো কি একদম চিকন হয়ে গেছে। এরপর স্যাম্পলটা কি করেছে? ফ্র্যাকচার হয়ে গেছে। তাই হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট। আর ফ্র্যাকচার পয়েন্টের স্ট্রেস কি বলে? ফ্র্যাকচার স্ট্রেস। আর ম্যাক্সিমাম যে পয়েন্টটা সবচেয়ে ম্যাক্সিমাম স্ট্রেস ওই স্যাম্পলটা নেয় তাকে বলে কি? টেনসাইল স্ট্রেস। তাহলে এই কাপটা কি বোঝা গেল ভাই? কখন নেকিং হচ্ছে, নেকিং এর পরে কি হচ্ছে, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা এবার আরেকটা টার্ম আসো, দেখো টার্মটা হচ্ছে কি ডাক্টিলিটি। এখন তুমি টেনসাইল টেস্ট করছো তাই না? এর কি করছে? এক সময় ইল পয়েন্ট ক্রস করছে, ম্যাক্সিমাম স্ট্রেস ক্রস করছে এবং লাস্টে গিয়ে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। তাহলে ফ্র্যাকচার হওয়া পর্যন্ত সে কি লম্বা হবে, লম্বা হবে। তাহলে তুমি টেনসাইল টেস্ট করছো এবং তার তো কোনো ম্যাটেরিয়ালে কি হবে ইলাস্টিক ইনফরমেশন হতে পারে, কারোর ক্ষেত্রে কি পার্সেল ইনফরমেশন হতে পারে। কারো পার্সেল ইনফরমেশন অনেক বেশি হবে, কারো কম হবে। টেনসাইল টেস্ট করলে যে কোনো ম্যাটেরিয়ালে যে পরিমাণে পার্সেল ইনফরমেশন হবে সেটা হচ্ছে তার ডাক্টিলিটি। তার মানে কি যার পার্সেল ইনফরমেশন বেশি হবে তার তার ডাক্টিলিটি বেশি হবে, যার পার্সেল ইনফরমেশন কম হবে তার কি হবে? ডাক্টিলিটি কম হবে। তো তখন দেখালে একটা একটা আইডিয়া দেওয়া হচ্ছে। আচ্ছা এটা এটা বড় হাতের ই না, এটা হচ্ছে আসলে অ্যাপসাইলন হবে। হ্যাঁ অ্যাপসাইলন মানে কি? স্ট্রেন, ইলাংগেশন। যার ইলাংগেশন, যার যার স্ট্রেন বা ইলাংগেশন। আচ্ছা ইলাংগেশন কিভাবে বের করে? দেখো লেখা আছে। ইলাংগেশন মানে হচ্ছে কি কোন স্যাম্পলের ফাইনাল লেন্থ মাইনাস অরিজিনাল লেন্থ, সেটা অরিজিনাল লেন্থ, তার মানে এটাকে স্ট্রেন, স্ট্রেনটা যদি 100 দিয়ে গুণ করো সেটা হচ্ছে কি ইলংগেশন। তো যার ইলংগেশন 5-এর থেকে কম তাকে নীলটা তাকে বলবে ব্রিটেল। আর যার যার ইলংগেশন 5-এর থেকে বেশি তাকে বলবে হচ্ছে ডাকটাইল। তাহলে ব্রিটেলের ডাক্টিলিটি বেশি না ডাকটাইলের? কোন ম্যাটেরিয়ালের ডাক্টিলিটি বেশি? স্যার ডাক্তাইল। হ্যাঁ। তাহলে ইলংগেশন তো করতে পারে পাঁচ থেকে কি ইলংগেশন পার্সেন্টেজ ইলংগেশন বের করো, তুমি কি করবা? মানে লেন্থকে অরিজিনাল লেন্থ দিয়ে বিয়োগ করে, অরিজিনাল লেন্থ দিয়ে ভাগ করে সেটা কিন্তু 100 দিয়ে গুণ করো, তাহলে কি ইলংগেশন বের হয়ে যাবে। আচ্ছা ডাক্টিলিটি মেজার করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি আরে আরে হচ্ছে রিডাকশন ইন এরিয়া। মানে তুমি টেনসাইল টেস্ট করলে কি হবে? তোমার লেন্থ বাড়বে, ডায়ামিটার কি হবে আস্তে আস্তে কমবে। ডায়ামিটার কমলে কি এরিয়া কমবে না বাড়বে? স্যার কমবে। কমবে। তাহলে তুমি টেনসাইল টেস্ট করে ফেললা, তুমি কি করলা? প্রথমে তুমি যে এরিয়া নিয়েছো সেই এরিয়াটা হচ্ছে A0, আর তোমার যখন স্যাম্পল ফ্র্যাকচার হয়ে যাবে তখন এরিয়াটা হচ্ছে AF। তাহলে A0 মাইনাস এফ বাই A0, এটা কি হচ্ছে? পার্সেন্টেজ রিডাকশন অফ এরিয়া। এটা কিন্তু কি এক ধরনের ডাক্টিলিটি। তুমি ডাক্টিলিটি তোমাকে যদি বের করতে বলে, ইলংগেশন বের করতে পারো, তুমি আবার কি বের করতে পারো? রিডাকশন ইন এরিয়া তুমি বের করতে পারো। ডাক্টিলিটি কি জিনিস সেটা কি বোঝা গেল?
আচ্ছা, আমি আজকে এই পর্যন্ত বলছি, আর বলবো না। বলো, এই পর্যন্ত কোনো কারো কোনো কোয়ারি থাকলে করো। এই স্যার স্লাইড এগুলো ডাক্টিলিটি, স্যার ডাক্টিলিটি থেকে কি ম্যাথ আসতে পারে? পারে পারে। এই যে যেগুলো ইকুয়েশন আমি এখানে দেখাচ্ছি না, এই ইকুয়েশন গুলোতে কিন্তু অঙ্ক আসতে পারে। আর যেগুলো আমি অঙ্ক দেখিয়ে দিচ্ছি সেগুলো তো আছেই, আবার যেগুলো আমি অঙ্ক দেখাচ্ছি না, ইকুয়েশন দেখাচ্ছি, সেগুলো দিয়েও কিন্তু আসতে পারে অঙ্ক। ডাক্তারিটি কি, এটা কি বুঝতে পেরেছো? জি আচ্ছা, এই স্যার। পর্যন্ত এবার বলো। কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে স্লাইড 21 পর্যন্ত বলো। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, বাসায় গিয়ে একটু দেখবা, যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে পরে ক্লাসে করতে পারবা, সমস্যা নেই। তো এখন কোনো কোশ্চেন আছে করো, এই এই স্লাইড এই পর্যন্ত, স্লাইড 21 পর্যন্ত। তোমাদের তো আজকে সিটি হলো না, তাহলে নেক্সট উইকে সিটি হবে। এখন তোমরা কবে দিবা তোমাদের সিআর? তোমার সিআর কি আছো? সিআর জি দুজনের মধ্যে। স্যার। আচ্ছা, তাহলে এই সপ্তাহে আজকে তো হলো না, নেক্সট উইকে আমি নিব, কিন্তু তোমরা কবে দিবা? মানে যে কোনো একদিন, দুই সেকশন একসাথে একই দিনে হবে। সিআর একটু আমাকে জানাই দিবা যে তোমরা বুধবারে দিবা নাকি বৃহস্পতিবারে দিবা আর কি, নেক্সট উইকে। জি একদিন স্যার। থাকবে, তোমার একই থাকবে। আর তোমাদেরকে বলেছিল কিনা, মানে তিনটে ছোট ছোট, তিনটা আমি তো কোশ্চেন করে ফেলছি, তো কিন্তু আমি তো জানতাম না যে আজকে হবে না। তিনটা ছোট ছোট প্রশ্ন থাকবে আর কি, খুবই ছোট ছোট তিনটা প্রশ্ন, পড়বে, এটা অ্যান্সার করবা। আর লেকচার ছিল কত, দুই আর কত কত, 3 আর 4 নাকি, না 2 আর 3? স্যার 2 আর 3। স্যার দুই আর তিন ছিল। হ্যাঁ, 2 আর 3ই হবে। তোমরা কবে দিবা একটু আমাকে আগে থেকে জানাই দিবা, হয় বুধবারে না হয় বৃহস্পতিবারে আর কি। জি স্যার। রেসপন্স করতে হবে একটু। প্রথম হচ্ছে A1, রোল 1, Yes, sir. রোল 6, ইয়েস স্যার। 7,